ইসরায়েল এবং অন্যান্য পশ্চিমা দেশ তারা কিন্তু এই বছরের পর বছর লেবানিজ সেনাবাহিনী যাতে কোনো রকমের ক্ষমতা না থাকে সেই ব্যবস্থাই করে গেছে। আমেরিকান নৌবাহিনী তারা ইরানের সকল বন্দর অবরোধ করে রেখেছে, এটা সত্য। হিজবুল্লাহ এই আলোচনায় মোটেই সন্তুষ্ট না। তাদের মতে আগে ইসরায়েলকে হামলা বন্ধ করতে হবে। তিনি যদি পদত্যাগ করতে বাধ্য হন তাহলে কিন্তু তার বিরুদ্ধে নানান রকমের মামলা হতে পারে আদালতে। আমেরিকান নেভি সেটা বিশ্বের সবচেয়ে বড় নেভি, তারাই সাহস পাচ্ছে না এই হরমুজ প্রণালীটাকে খুলে দিতে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরেইন, সৌদি এরা একসাথে হয়েও এই ক্ষমতার মোকাবেলা করতে পারবে না, এটা তারা জানে। সেই জন্য তারা চায় যে আমেরিকা যে কাজটা শুরু করেছে, আমেরিকা এবং ইসরায়েল, সেই কাজটা তারা যেন শেষ করে তারপরে যুদ্ধ থামায়। ডোনাল্ড ট্রাম্পের আসলে দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধ করার ধৈর্য নেই এবং তিনি সেটা বারবার প্রমাণ করছেন। অবশেষে ইরানকে একটা যুদ্ধবিরতি মানতে রাজি করানো হয়েছে। ইরান যুক্তরাষ্ট্র বিরোধ আলোচনার উদ্যোগ দ্বিতীয় দফা এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে বৈঠকের প্রস্তুতি, এসব নিয়ে আজ কথা বলবো বিবিসি বাংলার সাবেক প্রধান ও আন্তর্জাতিক বিশ্লেষক সাবির মোস্তফার সঙ্গে। সাবির মোস্তফা, আপনাকে স্বাগত চর্চার সংলাপে। আপনাকে ধন্যবাদ। পাকিস্তান বলেছে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই আলোচনায় আগ্রহী। কিসের ভিত্তিতে আলোচনা হবে? পুরনো শর্ত না নতুন কোনো বিষয় যোগ হলো? আপনার মনে আছে নিশ্চয়ই যে গত শনিবার ইরান এবং যুক্তরাষ্ট্র সামনাসামনি পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ২১ ঘন্টা আলোচনা করেছিল। তো এই আলোচনার মাধ্যমে নতুন কিছু বিষয় উঠে এসছে। ওই ১৫ দফা এবং ১০ দফার মাঝখানেও অন্যান্য বিষয় উঠেছে। বিশেষ করে কার জন্য কোনটা একেবারে অপরিহার্য, কোনটা তাদের রেড লাইন, যে এটার ছাড়া তারা কোনো সমঝোতায় পৌঁছাতে পারবে না, এরকম কিছু কিছু জায়গায় তারা পৌঁছেছিল। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি কিন্তু বলেছিলেন যে তারা একটা সমঝোতার দ্বার প্রান্তে পৌঁছে গেছিল। তখন হঠাৎ করে এইটা মানে আলোচনাটা ভেঙে যায় যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ঘোষণা করেন যে কোনো সমঝোতা ছাড়াই তারা ফিরে যাচ্ছে। কাজে মনে হচ্ছিল যে একটা মানে 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 প্রায় পৌঁছে যাচ্ছিল একটা সমঝোতায়। তো সমঝোতাটা কি নিয়ে ছিল? ব্যাপারটা হচ্ছে যে আমেরিকার জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি। আমেরিকা চায় যে ইরান যেই ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ৪৫০ কেজি ইউরেনিয়াম, তারা ৬০% সমৃদ্ধ করেছে এবং তারা মনে করে যে এটা একটা বিপজ্জনক জিনিস, কারণ এটা ৯০% উন্নত করলেই সেটা বোমা তৈরিতে ব্যবহার করা যাবে। তো তারা চাচ্ছে ইরান এই সব ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রকে দিক। আর দ্বিতীয় হচ্ছে যে তারা যেন আর কোনো ইউরেনিয়াম ২০ বছর ধরে ২০ বছর পর্যন্ত তারা কোনো ইউরেনিয়াম যাতে সমৃদ্ধ না করে এবং তাদের যে সমৃদ্ধকরণ যেই স্থাপনাগুলো আছে সেগুলো ধ্বংস করে দিতে হবে। ইরান সেটা মানতে রাজি না। কারণ ইরানে মনে করে যে ইউরেনিয়াম সমৃদ্ধ করা, পরমাণু শক্তি রাখা, বোমা না বানালেও এটা তাদের একটা অধিকার এবং এই অধিকারটা তারা হাতছাড়া করতে নারাজ। তারা পাল্টা একটা প্রস্তাব দিয়েছিল যে এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া তারা ৫ বছর ধরে রাখবে, মানে স্থগিত রাখবে। ৫ বছর তারা নতুন কোনো ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না। আর যেগুলো ইতিমধ্যেই করা আছে এই ৪৫০ কেজি, এইগুলোকে তারা এদের মানে ক্ষমতাটা মানে সমৃদ্ধকরণ বিষয়টা তারা গুলিয়ে মানে কমিয়ে আনবে। কমিয়ে এনে এটাকে মানে অনেক নিচে নিয়ে যাবে যাতে এটা কোনোভাবেই অস্ত্র তৈরির কাজে ব্যবহার হতে পারে না। কিন্তু আমেরিকা সেটাতে রাজি না। এখন ডোনাল্ড ট্রাম্প আবার বলে বসছেন যে ২০ বছর বেশি না, আমি চাই যে পার্মানেন্টলি জীবনে যেন তারা এটা না করে। কিন্তু যাই হোক, এটার মধ্যে মতবিরোধ আছে, কিন্তু আলোচকরা মনে করছেন, পাকিস্তান মনে করছে যে এখানে একটা সমঝোতার ক্ষেত্র তৈরি হয়েছে, এইটা নিয়ে দুজন আলাপ করতে পারে। এদিকে ইরান যেটা বলছে যে তাদের যেটা জরুরি ভিত্তিতে দরকার সেটা হচ্ছে যে এই যে তাদের যে ক্ষয়ক্ষতি হলো এবং তারা বলছে $২৭০ বিলিয়ন ক্ষয়ক্ষতি তাদের হয়েছে, এইটার জন্য তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে বা তাদেরকে ক্ষয়ক্ষতিটা পুষিয়ে আনার জন্য ক্ষতিপূরণ বলুন বা অন্যভাবে বলুন সেটা দিতে হবে। হরমুজ প্রণালীতে তাদের কর্তৃত্বটা মানতে হবে। এগুলো তারা বলছে এবং এই যুদ্ধবিরতিটা স্থায়ী করতে হবে। তারা সাময়িক যুদ্ধবিরতি চায় না। কাজেই এখন ইউরেনিয়ামের বিষয়ে যদি একটা সমঝোতা হয় তাহলে আমার মনে হয়
এই হরমুজ প্রণালীর বিষয়ে একটা সমঝোতা হতে পারে। এবং পাকিস্তানের সেনাপ্রধান গতকালকে গিয়েছিলেন তেহরানে। তিনি সেখানে বৈঠক করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী আবার গিয়েছিলেন পারস্য উপসাগরের অন্যান্য দেশে, যেরকম সৌদি আরবে গিয়েছিলেন। কারণ এখানে গালফ দেশগুলো, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে এই ২ টা দেশ, তারা চাচ্ছে যে কোনো সমঝোতা না, ইরানের ক্ষমতাটা একদম গুঁড়িয়ে দিতে হবে এই সুযোগে। এটা একটা সুযোগ, এবং তারা চায় না যে ইরানের কোনো সামরিক ক্ষমতা থাকুক, একদমই থাকুক। পরমাণু তো আর থাকবেই না, অন্য কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন ক্ষমতাও থাকুক, এটাও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সেটা চায় না। কাজেই শাহবাজ শরীফ সেখানে গিয়ে হয়তো একটা আলোচনা করেছেন যে কিভাবে তাদের স্বার্থটাও আলোচনায় নিয়ে আসা যায়। একই সঙ্গে তো সৌদি আরব যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা অবিলম্বে যুদ্ধ বন্ধ করার কথাও বলেছে। আচ্ছা, এই সৌদি আরবের যুদ্ধের বিরোধী অবস্থানটা হচ্ছে পাবলিক রিলেশনস। এটা আসলে আসলে এটা সত্য যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত তারা চায় না যে আমেরিকার যুদ্ধটা এখনই থামাক। তারা চায় যে ইরানের ক্ষমতাটা শেষ করে তারপরে যুদ্ধটা থামুক। কারণ তারা চায় না যে ইরান এরকম একটা ক্ষমতাধারী দেশ হয়ে ওই অঞ্চলে থাকুক। ওই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী দেশ ইরান। তার অর্থনীতি খুব করুণ অবস্থায় আছে, কিন্তু তারপরেও সে ওই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী দেশ। সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরেইন, সৌদি এরা একসাথে হয়েও এই ক্ষমতার মোকাবেলা করতে পারবে না। এটা তারা জানে। সেজন্য তারা চায় যে আমেরিকা যে কাজটা শুরু করেছে, আমেরিকা এবং ইসরায়েল, সেই কাজটা তারা যেন শেষ করে তারপরে যুদ্ধ থামায়। কিন্তু সমস্যা হয়ে সমস্যা হয়ে জি গেছে বলুন। ডোনাল্ড ট্রাম্পের অত সময় যুদ্ধ করার ধৈর্য নেই। এটা আমরা শুরু থেকেই বলে আসছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের আসলে দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধ করার ধৈর্য নেই, এবং তিনি সেটা বারবার প্রমাণ করছেন। ২য় সপ্তাহে থেকেই তিনি যুদ্ধটা কিভাবে থামানো যায়, কিভাবে বের হওয়া যায়, থামানো যায় মানে কিভাবে যুদ্ধ থেকে বের হওয়া যায়, সেই পথ খুঁজছেন, এবং সেই পথের জন্য তিনি নানান রকম স্টেটমেন্ট দিচ্ছেন সামাজিক মাধ্যমে, এবং অবশেষে ইরানকে একটা যুদ্ধবিরতি মানতে রাজি করানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যে নৌ অবরোধ ঘোষণা করলেন, যে ইরানি কোনো জাহাজ আসতেও পারবে না, যেতেও পারবে না, ইরানি পণ্যবাহী কোনো আহ, জাহাজকেও অনুমতি দেওয়া হবে না, এক ধরনের সর্বাত্মক অবরোধের কথা বলল। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে সেখান থেকে পিছিয়ে গেল। এর কি কারণ? এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একেবারে কি বলবো, মানে ক্লাসিক ট্যাকটিক্স। তিনি এমন একটা হুমকি দিবেন বা ঘোষণা দিবেন যেটা মনে হবে যে সারা দুনিয়া স্তম্ভিত হয়ে গেল, কিন্তু ২ দিন পরেই বা ১ দিন পরেই তিনি সেটা থেকে পিছু হটা শুরু করবেন। আপনি জানেন যে যখন তিনি সারা বিশ্বের বিভিন্ন দেশের উপর অতিমাত্রায় ট্যারিফ আরোপ করেন, ওইটা কিন্তু তিনি ধরে রাখেননি। চীনের উপর মানে মানে ৫০০% ট্যারিফের হুমকি দিয়েছিলেন, সেটা তিনি ধরে রাখেননি। তার এই পিছু হটার একটা ইতিহাস আছে। তো এখন ব্যাপার হচ্ছে যে আমেরিকান আ নৌবাহিনী তারা ইরানের সকল বন্দর অবরোধ করে রেখেছে। এটা সত্য। অর্থাৎ ওই বন্দরগুলো থেকে কোনো জাহাজ বের হতে পারছে না, বা কোনো জাহাজ যদি ইরানের কোনো বন্দরে যাওয়ার জন্য আসে, আমেরিকানরা সেটাকে আটকে দিচ্ছে। এবং সেই কারণে এখন ইরানিরা যে হুমকি দিয়েছে, সেটা হচ্ছে যে তোমরা যদি এই অবরোধটাকে চালিয়ে যাও, মানে তারা এখন কোনো সময়সীমা দেয়নি। তারা বলছে যে যদি চালিয়ে যাও, তাহলে ইরানিরা মানে আরব পেনিনসুলার অপর সাইডের যেই আ জলপথ আছে, আপনার লোহিত সাগর, যেটা দিয়ে সুয়েজ কানাল হয়ে ভূমধ্য সাগরে যাওয়া যায়, সেই আ জলপথ তারা এটা বন্ধ করে দেওয়া, সেটা এটা তারা বন্ধ। বন্ধ করে দেওয়া। হ্যাঁ, তো এই হুমকি তারা দিয়েছে, এবং এর সাথে আরেকটা হুমকিও আছে যে সৌদি আরব যেই পাইপলাইন দিয়ে তেল আম নিয়ে যায় লোহিত সাগরের আপনার বন্দরে, সেই পাইপলাইনও তারা ধ্বংস করে দিবে। এটা সবাই জানে যে ইরান সেটা করবে। যদি তারা মনে করে যে এই অবরোধ, আমেরিকান অবরোধ তাদের জন্য, তাদের অর্থনীতির জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। সেটা করার ক্ষমতা আছে তাদের, ইরানের এই ক্ষমতা আছে করার। ইরানের এই ক্ষমতা আছে, এটা আমেরিকানরা জানে, এটা সবাই জানে। ইরান যখন একটা হুমকি দেয়, যদি বলে আমরা এটা করব, তার মানে সে তার ক্ষমতা আছে বলেই সেই হুমকিটা দিচ্ছে। সেই ক্ষমতা না থাকলে সে হুমকিটা দিত না। কিন্তু এখানে আরেকটা ঘটনা আছে। ডোনাল্ড ট্রাম্প আবার বলেছেন যে তিনি চীনের জন্য এই হরমুজ প্রণালী খুলে দিবেন। অর্থাৎ চীনের যেই তেল বা জাহাজগুলা, সেটা যেই বন্দর থেকেই আসুক, খার্গ আইল্যান্ড, ইরানের খার্গ আইল্যান্ড থেকেও যদি আসে, সেগুলা বেরিয়ে আসবে। আমেরিকা সেটাকে বাধা দিবে না, বা চীনের জাহাজ যখন যাবে সেটাকে বাধা দিবে না। এখন ইরানের তেলের সবচেয়ে বড় কাস্টমার হচ্ছে চীন। কাজেই চীন। চীন যদি ইরানি তেল কিনে তার জাহাজ নিয়ে চলে যেতে পারে, তাহলে তো ইরানের অর্থনীতির উপর যেই ধাক্কা ট্রাম্প আশা করছেন, সেই ধাক্কাটা অত বেশি হবে না। কারণ তার তো বেশিরভাগ আয়
আসে তেল বিক্রি থেকে, এবং তেল বিক্রি সবচেয়ে বেশি সে করে চীনকে। তো চীনের উপর যদি কোনো বাধা না থাকে, তাহলে তো ইরানের কোনো চিন্তা নেই। তো সেদিক থেকে আমার মনে হচ্ছে যে এখানে একটা খেলা চলছে। ট্রাম্প চাচ্ছেন যে এই অবরোধ করে তিনি ইরান যেই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে, সেটার উপর একটা চাপ সৃষ্টি করবেন। যে তোমরা যদি এখানে সমঝোতা না করো, এখানে যদি তুমি ছাড় না দাও, আমি কিন্তু তোমার সব বন্দর বন্ধ করে দিব। এরকম একটা হুমকি। তো এটা হচ্ছে ঠিক সরাসরি যুদ্ধ নামা না, কিন্তু একটা ছায়াযুদ্ধ এখানে চলছে। এটা একটা কি বলবো, কার মনোবল কত বেশি, কার ধৈর্য কত বেশি। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যখন সমঝোতার উদ্যোগ চলছে, পাকিস্তান, বিশেষ করে পাকিস্তান দৌড়ঝাঁপ করছে, একই সময় আমরা দেখলাম যে ওয়াশিংটনে লেবানন এবং ইসরায়েলি নেতারা বসছেন। মানে এই দুটার মধ্যে মানে কোনো যোগসাজশ আছে, সম্পর্ক আছে কিনা, আর সেটার ফলাফল কি হতে পারে? কারণ সেখানে তো আরেকটি পক্ষ হিজবুল্লাহ, যেটি যাদের দোহাই দিয়ে ইসরায়েল লেবাননে আক্রমণ করেছে। না, সম্পর্ক একটা আছে। কারণ ইরান যেটা বলছে যে এই যুদ্ধবিরতিতে লেবাননেরও থাকার কথা, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও কিন্তু বলেছেন যে তিনি যখন যুদ্ধবিরতির ডাক দেন এবং যেটা দুই পক্ষই মেনে নেয়, সেখানে লেবাননও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেটা মানেননি, এবং তিনি ব্যাপক হারে হামলা চালিয়ে যাচ্ছেন এবং দক্ষিণ লেবানন দখলের জন্য চেষ্টা করছেন, যেটা তিনি এখনো সফল হননি। কিন্তু তারা যেটা সফল হচ্ছে যে একের পর এক গ্রাম তারা ভেঙে গুড়িয়ে দিচ্ছে। আচ্ছা, যাই হোক, তো এই সিচুয়েশনে আমেরিকা চাপ দিচ্ছে ইসরায়েলের উপর যে লেবাননের আক্রমণটা থামাতে হবে। তুমি একটা সমঝোতার রাস্তা বের করো। এখন ইসরায়েল হিজবুল্লাহর সাথে কথা বলতে চায় না, কিন্তু তারা মনে করছে যে লেবানিজ সরকারের সাথে যদি তারা একটা সমঝোতা করে, তাহলে অন্য জিনিস হতে পারে। এখন ওয়াশিংটনে যে বৈঠক হলো, সেটার থেকে কোনো ফলাফল নেই, কারণ ওটা তার নেতাদের মধ্যে হয়নি। ওখানে কিছু কর্মকর্তা, যেরকম লেবাননের অ্যাম্বাসেডর ছিলেন সেখানে, ইসরায়েলের অ্যাম্বাসেডর ছিলেন সেখানে, আমেরিকার মূলত কর্মকর্তারা ছিলেন, এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক পর্যায়ে গিয়ে ২-৪টা কথা বলেছেন। কিন্তু ওখানে কোনো ফয়সালা হয়নি। আজকে শোনা যাচ্ছে, ইসরায়েলিরা দাবি করছে যে আজকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সাথে কথা বলবেন। এখন এটা যদি হয়, তো এটা হবে দুই দেশের সরকার প্রধানের মধ্যে বোধহয় সবচেয়ে প্রথম একটা আলোচনা। হিজবুল্লাহ এই আলোচনায় মোটেই সন্তুষ্ট না। তাদের মতে আগে ইসরায়েলকে হামলা বন্ধ করতে হবে, একেবারে হামলা থামিয়ে তারপরে আলোচনা। আর ২ নম্বর হচ্ছে যে ইসরায়েল যে কারণে লেবানিজ সরকারের সাথে এই আলোচনাটা করতে চাচ্ছে এবং সমঝোতা করতে চাচ্ছে, সেটা হচ্ছে যে যুদ্ধ থামানোর বিনিময়ে তারা চাইবে যে লেবানিজ সেনাবাহিনী যেন হিজবুল্লাহকে নিরস্ত্র করে। এখন এটাতে হয়তো লেবানিজ প্রেসিডেন্ট রাজি হবে, কারণ তিনিও চান যে হিজবুল্লাহ যাতে নিরস্ত্র থাকে, হিজবুল্লাহ যাতে যুদ্ধ চালিয়ে যেতে না পারে। কারণ একটা দেশের ভেতরে একটা সেনাবাহিনী আছে, আবার আরেকটি সশস্ত্র গোষ্ঠী থাকা, এটা তো হতে পারে না। এটা তো তার সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি। তো সেই হিসেবে হিজবুল্লাহকে তারা চায় নিরস্ত্র হোক, কিন্তু হিজবুল্লাহ তাতে রাজি না। কারণ তারা মনে করে যে লেবানিজ আর্মির ক্ষমতা নাই ইসরায়েলি আগ্রাসন মোকাবেলা করার, শুধুমাত্র হিজবুল্লাহই পারে সেই মোকাবেলা করতে। কাজেই হিজবুল্লাহ নিরস্ত্র হতে রাজি না। এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ইসরায়েল এবং অন্যান্য পশ্চিমা দেশ, তারা কিন্তু এই বছরের পর বছর লেবানিজ সেনাবাহিনী যাতে কোনো রকমের ক্ষমতা না থাকে সেই ব্যবস্থাই করে গেছে। তাদের একটা সেনাবাহিনীর যে ন্যূনতম ক্ষমতা থাকে নিজের দেশকে রক্ষা করার বা শত্রুকে মোকাবেলা করার, বহিঃশত্রুকে মোকাবেলা করার, সেই ক্ষমতা লেবানিজ সেনাবাহিনীর নেই। তো তারা কি করে ভাবছে যে তারা হিজবুল্লাহকে নিরস্ত্র করবে, যখন স্বয়ং ইসরায়েলই পারছে না হিজবুল্লাহকে নিরস্ত্র করতে বা তাকে পরাজিত করতে সম্মুখ সমরে? তখন লেবানিজ আর্মি, যার ক্ষমতা ইসরায়েলের তুলনায় কিছুই না, সে কি করে পারবে? কাজেই এখানে একটা বড় ভাওতাবাজি আছে। তারা যদি মনে করে যে লেবানিজ সরকার রাজি হবে এবং তার রাজি হলেই হিজবুল্লাহ রাজি হয়ে যাবে, এটা একটা দিবা স্বপ্ন। এটা সবাই জানে। কিন্তু এই একটাও খেলা চলছে। নেতানিয়াহু দেখাতে চান যে তিনি হিজবুল্লাহর সাথে আলাপ করছেন না। কিন্তু আমার মনে হয় যে এটার ফল হবে যে ইসরায়েলি আক্রমণ কমে আসবে। তারা ইতিমধ্যেই কিন্তু বৈরুতে আক্রমণ করা থামিয়ে দিয়েছে। বৈরুতে তারা আক্রমণ করছে না, তারা আক্রমণ করছে মূলত দক্ষিণ লেবাননে, যেই অঞ্চল তারা দখল করতে চায়। এখন সেখানেও আমার মনে হয় যদি এই
লেবানিজ প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোন আলোচনাই হবে, সামনাসামনি হওয়ার সম্ভাবনা খুবই কম, আলোচনাটা হয়, তাহলে ইসরায়েল হয়তো রাজি হবে আক্রমণটাকে আর একটু কমিয়ে আনার। কিন্তু লেবানন তার বিনিময়ে কি দিতে পারবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কারণ হিজবুল্লাহকে দমন করার ক্ষমতা লেবানন সেনাবাহিনীর নেই। সাবির মুস্তফা, আবার আমরা ইরান যুক্তরাষ্ট্র প্রসঙ্গে আসি। যদি আলোচনা হয়, তাহলে কিসের ভিত্তিতে প্রথমে যে সমঝোতাটা হলো না, ভেঙে গেল দ্বার প্রান্তে গিয়েও, দ্বিতীয় দফায় কিসের ভিত্তিতে উইন উইন একটা পরিস্থিতি তৈরি হতে পারে? অর্থাৎ কোনো পক্ষই হারলো না, আবার কোনো পক্ষই জিতলো না। আপনার যদি মনে থাকে, যখন যুদ্ধ শুরু হয় তখন আমরা সবাই কিন্তু বলছিলাম যে ইরানের সরকার যদি টিকে থাকে, তারা যদি ভেঙে না পড়ে, তারা যদি বিধ্বস্ত না হয়, তাহলেই তারা জিতে গেল, এরকম একটা কথা বলা হচ্ছিল। হ্যাঁ, জি জি বলেছিলেন। শুধু টিকে থাকতে হবে। এখন ইরানের সরকার তো টিকে গেছে, সেদিক থেকে বলতে পারেন যে তারা জিতে গেছে। কিন্তু এখন যে যুদ্ধবিরতিটা হলো, এই যুদ্ধবিরতি কিন্তু ট্রাম্পকে কিছু সুবিধা এনে দিয়েছে। কারণ ট্রাম্প চাচ্ছিল এই যুদ্ধ থেকে বেরিয়ে যেতে, কিন্তু বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা সে খুঁজে পাচ্ছিল না, কারণ ইরান যুদ্ধবিরতিতে রাজি হচ্ছিল না। তারপরে পাকিস্তান ইরানকে এবং চীন ইরানকে রাজি করিয়েছে যে যুদ্ধবিরতিতে রাজি হও, যুদ্ধটা থামাও, আলোচনার মাধ্যমে কিছু তোমার যে অর্জন সেটা তুমি আলোচনার মাধ্যমে অর্জন করো। ইরান সেটাতে রাজি হয়েছে। রাজি হওয়া মাত্রই ট্রাম্পের একটা সুবিধা এসে গেল, কারণ তিনি বলতে পারেন যে এই তো আমি তো যুদ্ধ থামিয়ে দিচ্ছি প্রায়, এবং এখন ইরানকে আমি আলোচনার মাধ্যমে মানে আমার যা আদায় করা সেটা আদায় করব। এবং সেই আলোচনায় উইন উইন হতে পারে আমেরিকার জন্য। এই ইউরেনিয়াম এনরিচমেন্ট, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্রক্রিয়ায় একটা মানে একেবারে বন্ধ না করলেও একটা বড় রকমের স্থগিতাদেশে ইরানকে রাজি করানো হবে আমেরিকার জন্য একটা বড় অর্জন। ইরানের জন্য কিন্তু এটা একটা কি বলবো, এটা একটা সার্বভৌমত্বের ব্যাপার। এটা একেবারে যে না হলেই তারা মরে যাবে তা না, সার্বভৌমত্বের ব্যাপার। কিন্তু ইরান চাইবে যাতে যুদ্ধটা স্থায়ী হয়, অর্থাৎ ভবিষ্যতে যেন আমেরিকা বা ইসরায়েল তাকে আর আক্রমণ না করে, সেরকম একটা নিশ্চয়তা। প্লাস এই যে ধ্বংসযজ্ঞ হলো, সেই ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণ যাতে ইরান, এবং সবচেয়ে বড় কথা, ইরান চাইবে যে তার উপর যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আছে, আমেরিকা এবং ইউরোপ যেসব নিষেধাজ্ঞা দিয়েছে এবং জাতিসংঘের একটা রেজলিউশন অনুযায়ী নিষেধাজ্ঞাগুলো দেওয়া আছে, এই নিষেধাজ্ঞাগুলো যেন তুলে দেওয়া হয়। কারণ এগুলো তুলে ফেললে ইরান আবার অর্থনৈতিকভাবে চাঙ্গা হতে পারবে, আবার সে বিশ্ব অর্থনীতিতে ফিরে আসতে পারবে। তো ইরানের জন্য এই মানে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং মানে ক্ষতিপূরণ, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। আর আমেরিকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই পারমাণবিক কর্মসূচি। এখন এই দুটাতে একটা লেনদেন হতেই পারে। ইরান হয়তো রাজি হতেই পারে যে একটা দীর্ঘমেয়াদী মরাটোরিয়াম, ইউরেনিয়াম এনরিচমেন্ট একটা দীর্ঘমেয়াদে স্থগিত করে রাখার ব্যাপারে, এবং যেই 450 কেজি আছে, যেহেতু তারা অলরেডি ঘোষণা করে দিয়েছে যে তারা যুদ্ধ কোনো অস্ত্র বানাবে না, পারমাণবিক কোনো বোমা বানাবে না, তাই তারা বলতেই পারে যে ঠিক আছে, আমাদের তো এই এত সমৃদ্ধ ইউরেনিয়াম দরকার নেই, এটা আমরা, কিন্তু তারা এটা আমেরিকাকে দিতে চাচ্ছে না, তারা চাচ্ছে অন্যভাবে জিনিসটাকে নষ্ট করতে। তো এইভাবে এখানে একটা আলোচনার মাধ্যমে একটা সমঝোতা হতেই পারে। ইউরেনিয়াম এদিকে, আর এদিকে নিষেধাজ্ঞা এবং ক্ষতিপূরণ, এই দুটা আমার কাছে মনে হয় দুজনের জন্য একটা উইন উইন সিচুয়েশন হতে পারে। ইতিমধ্যে খবর এসেছে যে চীনা স্যাটেলাইট ব্যবহার করে ইরান যেসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মার্কিন ঘাঁটিগুলোতে, এবং সেটা নিখুঁত, অর্থাৎ তাদের অব্যর্থ লক্ষ্যবস্তুতে তারা হামলা চালাতে পারছে। এই যে চীনা স্যাটেলাইট, তার মানে চীনা স্যাটেলাইট তারা আগে থেকেই সংগ্রহ করেছে না যুদ্ধের মধ্যে? না, এখানে যেটা হয়েছে যে ইরান যেসব অনেক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তৈরি করেছে, এটা নিজেদের প্রযুক্তি দিয়ে তারা তৈরি করেছে। সেখানে তারা ওই চীনের একটা স্যাটেলাইট নেটওয়ার্ক আছে, এটার নাম হচ্ছে বেইডু 3। সো এই বেইডু 3 দিয়ে তারা মানে এই স্টারলিংকের মতো, যেমন ধরুন বাংলাদেশেও স্টারলিংক আছে, স্টারলিংকের যেরকম শত শত স্যাটেলাইট পৃথিবী ঘিরে রেখেছে, এবং পৃথিবীতে বসে মানুষজন স্টারলিংকের ডিশ দিয়ে আপনার ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছে। বেইডু 3ও সেরকমই একটা নেটওয়ার্ক, কিন্তু সেটা সামরিক কাজেও ব্যবহার করা যায়। তো ইরান যেটা করেছে, আগে তারা যেটা করতো সেটা হচ্ছে জিপিএস যে সিস্টেম, সেই জিপিএস দিয়ে এই মিসাইল এবং ড্রোনের দিক নির্দেশনা দিত, তারা জিপিএসটাকে ফলো করত। কিন্তু এই জিপিএস আমেরিকানরা এবং ইসরায়েলিরা এবং অন্যান্যরা
তারা জ্যাম করে দিতে পারে। আর চীনের বেইডু 3 যেই নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটা এখনো তারা জ্যাম করতে পারে না। ফলে ইরানের যে মিসাইল এবং ড্রোন এই বেইডু 3 র আম সিস্টেমটা ব্যবহার করে, এটার মানে বেইডু 3 ব্যবহার করার ফলে তাদেরকে জ্যাম করতে পারছে না এবং তারা তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারছে। সো চীন এভাবে বলা যাবে না যে চীন সরাসরি তাদেরকে স্যাটেলাইট সাহায্য দিচ্ছে। বেইডু 3 যে কেউ ব্যবহার করতে পারে। যেরকম জিপিএস অনেকে, এমনকি রাশিয়ানরাও তাদের মিসাইলে একসময় জিপিএস ব্যবহার করত। অন্য আমেরিকানরা এখনো করে, যেটা অনেকে রাশিয়ানরা প্রায় জ্যাম করে থাকে। রাশিয়ানরা এখন তাদের নিজস্ব একটা স্যাটেলাইট সিস্টেম আছে, সেটা তারা ব্যবহার করে। গ্লানোস না কি যেন নাম, আমি মনে করতে পারছি না। আর চীনের যেটা বেইডু 3, সেটা এখনো তারা জ্যামিং এর বোধহয় কোনো একটা রাস্তা বের করতে পারেনি। কিন্তু মানে বলা যেতে পারে যে খুব শীঘ্রই হয়তো কেউ এটা জ্যামিং এর রাস্তা বের করে ফেলতে পারবে। সো এই বেইডু 3 দিয়েই তারা এই কাজটা চালাচ্ছে। কিন্তু ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলা ইরানের নিজস্ব প্রযুক্তি, নিজের তৈরি। সিএনএনে বলেছে যে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের সম্ভাবনা আছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই যে যুদ্ধ থেকে সরে আসার চেষ্টা, কি সেটা ঠেকানো? একদম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ডোনাল্ড ট্রাম্প যে এখন যুদ্ধ থেকে বের হওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছেন, এটার একটা কারণ তো অবশ্যই যে তিনি যুদ্ধটা জয়ের কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না। এবং জয়ের একমাত্র যেটা রাস্তা থাকতে পারে সেটা হচ্ছে স্থল অভিযান, যে সেটা করতে তিনি রাজি না। কারণ এটা পরিণতি কি হতে পারে সেটা কেউ বলতে পারে না। কতদিন ধরে চলতে পারে, কত মাস, কত বছর ধরে চলতে পারে কেউ জানে না। কাজেই এটা একটা বিরাট ঝুঁকি, সেই ঝুঁকি ট্রাম্প নিতে চান না। কারণ আমরা আগেই জানি যে তার কিন্তু দীর্ঘমেয়াদের কোনো কিছু করারই ধৈর্য নেই। আর আরেকটা হচ্ছে যে এই যুদ্ধের ফলে তার যে সমর্থন, তার রিপাবলিকান দলের প্রতি যে মানে মানুষের যে সমর্থন, সেটা অনেক কমে যাচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে আমেরিকায়, এক সময় কেন ধরুন ৪-৫ বছর আগেও আমেরিকার কিন্তু বেশিরভাগ মানুষ ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল ছিল। ফিলিস্তিনিদের প্রতি না, আরবদের প্রতি না। কিন্তু এই বছরে দেখা যাচ্ছে যে আমেরিকার মানে অ্যাডাল্ট যারা প্রাপ্তবয়স্ক পুরুষ বা ইভেন রিপাবলিকান পার্টির সমর্থক বা ডেমোক্র্যাট পার্টির সমর্থক, যারা ডানপন্থী, যারা বামপন্থী, সব গ্রুপের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন অনেক কমে গেছে। এটা এখন নেগেটিভ হয়ে গেছে। অর্থাৎ এই যুদ্ধের ফলে এবং ইসরায়েলের গাজা যুদ্ধের ফলে আমেরিকান পাবলিক যারা ভোটার, তারা কিন্তু ইসরায়েলের দিক থেকে মুখ সরিয়ে নিচ্ছে। এবং ট্রাম্প, যেহেতু মানুষ দেখছে যে ট্রাম্প ইসরায়েলের জন্য এখানে যুদ্ধ করছে, তাই ট্রাম্পের দিক থেকেও মুখ সরিয়ে নেওয়া শুরু করছে মানুষ। এবং শত শত কোটি ডলার ব্যয় করছে, সেটা যুক্তরাষ্ট্রকে ব্যয় করতে হয়েছে এই যুদ্ধের জন্য। কোটি কোটি ডলার, হ্যাঁ, হাজার হাজার কোটি ডলার। আর এদিকে আপনার নভেম্বরেই নির্বাচন হবে, এই মধ্যবর্তী নির্বাচন, যেখানে কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভ নিম্নকক্ষ আর সেনেট উচ্চকক্ষের 1/3 আসন উপর ভোট দেওয়া হবে। এখন এই দুইটা ইলেকশনে যদি ডেমোক্র্যাটরা জিতে যায়, তাহলে এই মুহূর্তে যেই রিপাবলিকানদের যে সংখ্যাগরিষ্ঠতা আছে কংগ্রেসে, সেটা চলে যাবে। এবং সেটা চলে গেলে ডেমোক্র্যাটরা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে। তারা ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার জন্য একদম রেডি। শুধু তাদের 2 কক্ষের সংখ্যাগরিষ্ঠতা দরকার, যেটা তারা এই মধ্যবর্তী নির্বাচনে পেয়ে যেতে পারে। কাজে ট্রাম্পের সামনে কিন্তু এই মধ্যবর্তী নির্বাচন শুধু দলের জন্য বিপদ তা না, তার ব্যক্তিগতভাবে তার প্রেসিডেন্সির জন্য বিরাট একটা মানে বিপদ। এবং তিনি যদি ইমপিচড হন এবং তাকে যদি তিনি যদি পদত্যাগ করতে বাধ্য হন, তাহলে কিন্তু তার বিরুদ্ধে নানান রকমের মামলা হতে পারে আদালতে, বিভিন্ন আদালতে, যেই মামলাগুলো থেকে তিনি প্রেসিডেন্ট হয়ে রেহাই পেয়েছেন। কাজেই তার জীবন কিন্তু তছনছ হয়ে যেতে পারে যদি এই মিড টার্ম ইলেকশনে তিনি হারেন। এবং যুদ্ধ যদি এভাবে চলতে থাকে এবং বিশ্বের অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে মানে বিশেষ করে মুদ্রাস্ফীতি যদি বাড়তে থাকে, তাহলে কিন্তু এই নির্বাচন রিপাবলিকানদের হাতের বাইরে চলে যাবে। যুদ্ধের শুরুতে তার যে জনপ্রিয়তা ছিল ডোনাল্ড ট্রাম্পের, সেই জনপ্রিয়তা তো কমেছে, আমরা বিভিন্ন জরিপে দেখলাম। মানে এটি কোন পর্যায়ে, মানে উল্লেখযোগ্য পরিমাণ না সামান্য? না, সামান্য না, উল্লেখযোগ্য পরিমাণ। তার জনপ্রিয়তা, তার যে অ্যাপ্রুভাল রেটিং, আমেরিকানরা আবার হিসাব করে অ্যাপ্রুভাল রেটিং, যে মানে পজিটিভ নেগেটিভ এই দুটো মিলিয়ে মানে গড় কি আসলো,
সেখানে দেখা গেল যে তার যে যত না পজিটিভ রেটিং, তার প্রায় দ্বিগুণ হচ্ছে নেগেটিভ রেটিং। অর্থাৎ আপনি যদি পজিটিভ এবং নেগেটিভটাকে বিয়োগ করেন, তাহলে দেখা যাবে তার ওভারঅল সার্বিকভাবে তার রেটিং হচ্ছে অনেক অনেক নেগেটিভ। আমার মনে হয় সেটা -20% বেশি, 20 পয়েন্টের বেশি। কাজেই তার ব্যক্তিগত অবস্থান খুবই খারাপ, এবং এটা খারাপের পিছনে একটা কারণ হচ্ছে এই যুদ্ধ। না, সে যে এবার যুদ্ধ তো চাপিয়ে দেওয়া শুধু ইরানের উপর না, পুরো গোটা বিশ্বের উপর। এখন যে বিষয়টা হচ্ছে, ইউরোপীয় রাষ্ট্রগুলো শুরু থেকেই তো ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধে অংশ নেয়নি বা তারা সমর্থন জানায়নি। সর্বশেষ তারা আলাদাভাবে বৈঠক করেছে, নানা রকম তৎপরতা চলছে। সেটা কি ডোনাল্ড ট্রাম্পের হুমকির কারণে, যে ন্যাটো নিয়ে কোনো প্রশ্ন, মানে ন্যাটোর অস্তিত্ব নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে, বা ভবিষ্যতে কি হতে পারে? না, এটা হ্যাঁ, ইউরোপিয়ানরা একটা চেষ্টা করছে, কিন্তু তারা এই চেষ্টাটা করছে অন্য কারণে, ডোনাল্ড ট্রাম্পের কারণে না। এটার কারণ হচ্ছে যে তারা কিন্তু এই হরমুজ প্রণালীর উপর অনেকটা নির্ভর করে। এসব ইউরোপের সব দেশই, তাদের তেল এবং গ্যাসের একটা বড় অংশ ওই অঞ্চল থেকে আসে। কাতার এবং ইরাক, এসব দেশ থেকে আসে। সৌদি আরব এবং পারস্য উপসাগর হয়ে, হরমুজ প্রণালী হয়ে, তারা লোহিত সাগর হয়ে সুয়েজ ক্যানাল দিয়ে ইউরোপে যেত। এখন ওই রাস্তাটা বন্ধ হয়ে যাওয়ার ফলে তাদের উপর একটা চাপ বেড়েছে, এবং যদি ইরান লোহিত সাগরে ঝামেলা করে, সেখানে যদি 2-1টা ট্যাঙ্কারের উপর হামলা হয়ে বসে, তখন অন্যান্য ট্যাঙ্কার আর ওই পথে যাবে না। তখন কিন্তু ওই রাস্তাটা বন্ধ হয়ে যাবে। কাজেই ইউরোপিয়ানরা নিজেদের স্বার্থেই একটা কিছু করতে চায়, কিন্তু কি করবে? কারণ ইরানের সাথে তারা কথা বলছে না। এইটাই হলো মজার বিষয়। তারা কথা বলছে সৌদি আরবের সাথে এবং সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, এদের সাথে। কারণ এরা হচ্ছে তাদের মিত্র দেশ। আর তারা এখন একটা কোয়ালিশন গড়ার চেষ্টা করছে, যে তারা গিয়ে হরমুজ প্রণালীটা সামহাও খোলা রাখবে। কিন্তু তারা এটা নিশ্চয়ই জানে যে ইরান যদি সম্পৃক্ত না হয় এই আলোচনায়, এবং ইরানের দাবি যদি তারা না মেনে নেয়, তারা ইম্পসিবল, তারা এটা করতে পারবে না। আমেরিকান নেভি, সেটা বিশ্বের সবচেয়ে বড় নেভি, তারাই সাহস পাচ্ছে না এই হরমুজ প্রণালীটাকে খুলে দিতে। কি কারণে তারা এখনো হরমুজ প্রণালীতে ঢোকে নাই? কি কারণে? যেদিন যুদ্ধবিরতি হলো, তারপরের দিন 2টা যুদ্ধ জাহাজ গিয়ে আবার ফিরে আসলো। তারপরে আর কোনো জাহাজ ওখানে যায়নি। তারা করলো কি? তারা ইরানের বন্দরগুলোর ব্লকেট দেওয়া শুরু করলো, কিন্তু হরমুজ প্রণালী তারা ঢোকেনি। কাজেই এখানে একটা ব্যাপার আছে, ইরানের ক্ষমতাটা আমেরিকা বোঝে, এবং সেই কারণেই তারা এই ঝুঁকিটা নিচ্ছে না। তো ইউরোপিয়ানরা সেটাও বুঝবে, কারণ তাদের নৌ ক্ষমতা আমেরিকার চেয়ে অনেক কম। কাজেই এত সহজ হবে না যে আমরা 40টা দেশ বসে আলোচনা করলাম আর ইরান এই নৌপথটা খুলে দিল। সেটা হবে না। আলোচনাটা একসময় গিয়ে ইরানের সাথেই করতে হবে, এবং তারা হয়তো আশা করছে যে আমেরিকার সাথে একটা সমঝোতা হলে এই হরমুজ প্রণালী নিয়ে একটা সমঝোতা করতে হবে। এটা কিভাবে হবে আমি জানি না। ইরান তো বলছে যে এটা একটা আন্তর্জাতিক জলপথ না, এটা হচ্ছে ইরান এবং ওমানের একটা অভ্যন্তরীণ জলপথ। কাজেই এইটার নিয়ন্ত্রণ ইরান এবং ওমান যৌথভাবে করবে, এবং এখানে যদি তারা টোল আদায় করতে চায়, টোল দিতে হবে যেসব জাহাজ এখান দিয়ে যাবে। আমেরিকা সেটা গ্রহণ করতে রাজি না। কিন্তু আমার মনে হয় আল্টিমেটলি কিছুটা ইরানের নিয়ন্ত্রণের কিছুটা, মানে এটা তাদেরকে অ্যাকসেপ্ট করতেই হবে। যেহেতু তারা এটাকে মানে সামরিকভাবে এটার নিয়ন্ত্রণ ইরানের হাত থেকে নিতে পারছে না, সেহেতু তাতে আলোচনায় এটা কিছুটা ছাড় দিতেই হবে আমেরিকানদের। দ্বিতীয় দফা আলোচনায় পাকিস্তান যে সৌদি আরব এবং তুরস্ককে যুক্ত করলো, এটি কি এর পিছনে কি উভয় পক্ষেরই এদের প্রতি সমর্থন আছে বলে মনে করেন? পাকিস্তান কিন্তু সৌদি আরব, আমিরাত, কাতার এবং তুর্কির সাথে আগেও আলোচনা করেছে। পাকিস্তান কিন্তু নিজে একা কোনো কিছুই করছে না। সে কিন্তু এইসব দেশের সাথে আলোচনা করেই, আপনার হয়তো মনে আছে যে আমেরিকার সাথে যুদ্ধবিরতি ঘোষণার আগে এইসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামাবাদে গিয়ে বৈঠক করেছে, এবং ওই বৈঠকের পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার চীনে গিয়েছিলেন, গিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন এবং তাকে জানিয়েছেন যে কি আলোচনা হয়েছে, কার কি ইচ্ছে, কার কি চাহিদা ইত্যাদি। এবং তারপরেই তারা এই যুদ্ধবিরতির জন্য ইরানের উপর চাপ সৃষ্টি করে, পাকিস্তান এবং ইরান, যার ফলে যুদ্ধবিরতি হয় এবং আলোচনা হয়। কাজেই এইসব দেশের সাথে আলোচনা পাকিস্তান কিন্তু সবসময় করছে এবং এখনো করছে।
কারণ এইসব দেশের মধ্যে একটা ধারণা জন্মেছে যে ইরান এবং যুক্তরাষ্ট্র যেসব বিষয়ে আলোচনা করছে সেখানে এই আরব দেশগুলোর স্বার্থ ঠিকভাবে অন্তর্ভুক্ত হচ্ছে না। এটা তারা একটা ক্ষোভ প্রকাশ করেছে যে তাদের স্বার্থ কি। যেমন ইরান দাবি করছে যে আমিরাত, কাতার, সৌদি এদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। ইরানে যে ক্ষতি হচ্ছে তার জন্য এদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। আর এরা বলছে যে তোমার আক্রমণে আমার ক্ষতি হয়েছে, আমার তেল স্থাপনা, গ্যাস স্থাপনা, আমার বেসামরিক স্থাপনা, বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটার জন্য তুমি আমাকে ক্ষতিপূরণ দিবা। কাজে এখানে এই দেশ একটা দাবি সৃষ্টি হয়েছে এবং তারা চায় যে এই আলোচনায় তাদের স্বার্থটা রক্ষা করা হোক। সেই জন্যই এত তোড়জোড় চলছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ওইসব দেশ সফর করছেন যাতে আলোচনায় এদের স্বার্থটা নিয়ে আসা যায়। এমনও গুজব শোনা গেছে যে পাকিস্তানের দ্বিতীয় দফা আলোচনা যখন হবে তখন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনিও সেখানে যেতে পারেন, এমনও গুজব শোনা গেছে। এবং আরো গুজব যে ট্রাম্প নাকি নিজেই যেতে আগ্রহী। আমি জানি না এটা সত্য কিনা, সেজন্য আমি বলছি এটা গুজব। এই আলোচনা প্রক্রিয়া কোনো না কোনো ভাবে তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চীন আছে। রাশিয়ার অবস্থান কি সর্বশেষ? না, রাশিয়া এর মধ্যে নেই। রাশিয়া এই আলোচনা এই মধ্যে নেই, কারণ রাশিয়ার মূলত রাশিয়া তো সবচেয়ে বেশি লাভবান হয়েছে। হ্যাঁ, এবং বন্ধের কারণে যেমন রাশিয়া আবার একটু ঘোলা পানিতে মাছও শিকার করতে চায়। যেমন আমেরিকা যখন ঘোষণা করলো যে তারা ইরানের বন্দরগুলো ব্লকেট করবে, অর্থাৎ ইরানের কোনো তেলবাহী জাহাজ তারা যেতে দিবে না বা কোনো জাহাজ যেতে দিবে না, তখন কিন্তু রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেছেন যে চীন যেহেতু ইরানের কাছ থেকে তাদের সবচেয়ে বেশি তেল কেনে বা একটা বড় অংশ ইরান থেকে কেনে, এই তেল যদি কেনা সম্ভব না হয় তাহলে রাশিয়া সেই ক্ষতি পূরণ করে দিবে। তার বাণিজ্যিক লাভের বিষয়টা সামনে নিয়ে আসছে, মানে রাশিয়ার বাণিজ্যিক, কারণ তারা তো আমেরিকার নিষেধাজ্ঞার ফলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার অনেক তেল ব্যবসার উপর নিষেধাজ্ঞা জারি ছিল, এখনো আছে, কারণ নিষেধাজ্ঞা 1 মাসের জন্য তুলে নেওয়া হয়েছিল, সেটা বোধহয় আবার পুনর্বহাল হয়েছে। যেমন ধরুন গত বছর ভারত রাশিয়ার কাছ থেকে সবচেয়ে বেশি তেল কিন্তু 2022, 2023, 2024 সালে। কিন্তু এই রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা জারি করার পর কিন্তু ভারত রাশিয়া থেকে তেল কেনা অনেক কমিয়ে দিয়েছিল। আবার এই 1 মাসে কিন্তু ভারত একেবারে পাগলের মতো তেল কিনেছে রাশিয়ার কাছ থেকে। যখনই দেখেছে যে এই নিষেধাজ্ঞা উঠে গেছে তখনই রাশিয়ার কাছ থেকে অনেক তেল কিনেছে ভারত। আচ্ছা, এই প্রসঙ্গে বলি যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ সেটা কোন অবস্থায় আছে? এটাও কি অনন্তকাল চলবে? এখন এটা 4 বছর তো হয়ে গেল, 5 বছর ধরে চলছে সেই যুদ্ধটা। এখন অনন্তকাল তো এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো 5 বছর চলে নাই। 39 সালের শুরু, 45 আগে, এই 5-6 বছর, হ্যাঁ 5 বছরের কিছু বেশি। আর 39 সালেও শুরুটা ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্যায়ে যায়নি। যখন সে জার্মানি ফ্রান্স আক্রমণ করলো 1940 সালে, সেটাকে বলতে পারেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু। অথবা রাশিয়া আক্রমণ করলো যখন, ওটা আরো 41 সালে, 40 সাল থেকে ধরি, সেখানে 5 বছর। হ্যাঁ, 5 বছর। কাজেই ইউক্রেন যুদ্ধ এখন অনেক দীর্ঘদিন ধরে চলছে এবং মনে হচ্ছে যে রণাঙ্গনের অবস্থা একটু স্থবির হয়ে আছে। এখন তো ওই অঞ্চলে শীতকাল গেল, এখন বসন্তকাল আসছে, বরফ জমেছিল সেটা গলছে। কাজেই আরেকটু যুদ্ধের গতিটা আরো বাড়বে এবং গ্রীষ্মকালে গিয়ে এটা আরো তীব্র হবে। এই যুদ্ধে পশ্চিম ইউরোপে যে অর্থনৈতিক যে ধাক্কা, সেটা কি কমেছে? সেটা কি তারা পুনরুদ্ধার করতে পেরেছে? না, এটা পুনরুদ্ধার করার কোনো লক্ষণ নেই, বরঞ্চ এই ইরান যুদ্ধের ফলে সেটা আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে ইউরোপ যেটা করছে, ইউরোপ এক ধরনের একটা ধারণার মধ্যে আছে যে ইউক্রেনকে আরো বেশি কিছু পয়সা দিলে, ইউক্রেনকে আরো বেশি কিছু অস্ত্র দিলে
ইউক্রেন এই যুদ্ধে জিতে যাবে। এটা যে ভ্রান্ত ধারণা, এটা যে একটা কি বলবো? মানে পাগলামি, সেটা তারা জানে। কিন্তু এখন তারা ট্রাম্পের মতো তারা বের হওয়ার রাস্তা পাচ্ছে না। এটা থেকে তারা বের হওয়ার রাস্তা পাচ্ছে না এবং তারা ইউক্রেনকে $90 বিলিয়ন বা 90 বিলিয়ন ইউরো ঋণ দিবে। যে ঋণ ইউক্রেন জীবনে শোধ করতে পারবে না। তারা জানে সেটা। কিন্তু তারপরে সেটা দিবে এবং এই ঋণ আটকে রেখেছিল হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। কিন্তু তিনি তো এই রোববার তার নির্বাচনে হেরে গেলেন। একেবারে ভরাডুবি হয়ে গেল। তিনি বিদায়। তার জায়গায় যে আসছে সে বলে দিয়েছে যে এই ঋণ আর তিনি আটকাবেন না। মানে হাঙ্গেরি মানে ইউক্রেনকে নতুন কোনো টাকা দেবে না। কিন্তু ইইউ থেকে যেই $90 বিলিয়ন ইউরো ঋণ সেটা তিনি ভিটো দিবেন না। যেটা তার উত্তরসূরি বা পূর্বসূরি পূর্বসূরি। পূর্বসূরি ভিক্টর ওরবান তিনি করছিলেন। কাজেই ইউক্রেনের হাতে প্রচুর টাকা আসবে এবং টাকার সাথে আসবে অস্ত্র। এবং তখন ইউক্রেন মনে করবে যে আরো সে যুদ্ধ করতে পারবে এবং তার লক্ষ্য হচ্ছে যে ড্রোন দিয়ে সে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে আপনার তাদের যে তেল স্থাপনা, রিফাইনারি, তারপরে তেলের অন্যান্য মানে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি সেগুলায় হামলা করা। এটা হচ্ছে ইউক্রেনের একটা স্ট্র্যাটেজি যে আমি সম্মুখ সমরে আমি জিততে পারবো না। আমি খালি রাশিয়াকে আটকে রাখতে পারবো। কিন্তু আমি রাশিয়ার অর্থনীতিটাকে আমি ধ্বংস করে দিই। এবং ধ্বংস করার একটা রাস্তা হচ্ছে তার তেল সম্পদ ধ্বংস করা। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে তারা যেই কৌশল অবলম্বন করেছে, যে কৌশল হাতে নিয়েছে সেটা তাদের মূল লক্ষ্যই হচ্ছে যে ড্রোন দিয়ে রাশিয়ার ভেতরে তার তেল স্থাপনাগুলায় হামলা চালানো। তার তেল যেসব মানে বন্দর থেকে তেল রপ্তানি হয় সেই বন্দরগুলায় হামলা চালানো। যেই রিফাইনারি আছে সেই রিফাইনারিগুলোতে হামলা চালানো। কিন্তু যেহেতু ড্রোন দিয়ে এসব হামলা হচ্ছে এবং ১০০টা ড্রোন পাঠালে হয়তো তার মধ্যে ৯৮টাই রাশিয়ানরা গুলি করে নামিয়ে দিচ্ছে। কিন্তু ২টা একটা চলে যাচ্ছে, আঘাত করছে। এর ফলে ক্ষয়ক্ষতি হচ্ছে। কিন্তু ক্ষয়ক্ষতিগুলো এমন ব্যাপক না। কারণ ড্রোনের যেই মানে বিস্ফোরক ক্ষমতা সেটা খুব বেশি না। ইরান যুক্তরাষ্ট্র বিরোধ এবং সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি নিয়ে কথা বললাম বিবিসি বাংলার সাবেক প্রধান ও আন্তর্জাতিক বিশ্লেষক সাবির মোস্তফার সঙ্গে। আপনারা চর্চার সঙ্গে থাকুন, চর্চা পড়ুন, চর্চা দেখুন।